সেটা বলুন। প্রতিবাদের মধ্যে সেই ঝাঁঝটা থাকতে হবে, যেটাকে সবাই বলে ইয়েস শি ইজ এ প্রোটেস্ট্যান্ট, হি ইজ এ প্রোটেস্ট্যান্ট। আপনি এটার আগে একটা গালি পিছনে একটা গালি দিলে সেটা নষ্ট হয়ে যাবে, মূল কথা যেটা বলতে চাইছেন সেটা নষ্ট হয়ে যাবে। নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। আজকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝখানে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা আজকের ফুরিয়াদ পত্রিকার সম্পাদক স্বামী দেবরায় মহোদয়কে। ওনার সঙ্গে আজকে আমরা কথা বলবো রাজ্যের বেশ কয়েকটি ইস্যু নিয়ে, বিশেষ করে সাম্প্রতিক সামাজিক মাধ্যমে একজন মহিলার বক্তব্যকে কেন্দ্র করে এটা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং এ নিয়ে রাজ্যের দুই ভাগে বিভক্ত বলা যায় রাজ্যের নাগরিকদের একাংশ, বিশেষ করে নেট নাগরিকরা। তবু আপনাকে আমাদের ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। একটা বিষয় আমরা আজকে বলার চেষ্টা করবো, আপনার কাছে জানতে চেষ্টা করব, এই যে ঘটনাটা ঘটলো সামাজিক মাধ্যমের বক্তব্যকে কেন্দ্র করে, রাজ্যের নাগরিকরা এটাকে দুই ভাগে বক্তব্য দিচ্ছে। রাজ্যের বিরোধী দল পক্ষে রয়েছে, সরকার বলছে এটা হচ্ছে বিরোধীদের দেউলিয়াপনা, এবং নেট নাগরিকদের একটা অংশ বলছে যে রাজ্যের গণমাধ্যম যখন প্রশ্ন করছে না সরকারকে, তখন একজন মহিলা, তাকে অগ্নিকন্যা বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে সাহসী, দীপ্ত কণ্ঠে সরকারকে প্রশ্ন করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? সরকারকে তো প্রশ্ন করাই উচিত। সরকার যখন কোনো কাজ করে, যিনিই কাজ করবেন তাকে প্রশ্ন করতে হবে, আবার তাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, দুটোই করতে হবে। তো কেউ যদি প্রশ্ন করে সেটা তো অন্যায় নয়, কিন্তু প্রশ্নের ঢংটা নিশ্চয়ই একটা বিবেচ্য বিষয়, যে আপনি কিভাবে প্রশ্নটা করছেন তার উপর নির্ভর করবে যিনি প্রশ্ন করছেন তার রুচি, এবং যাকে প্রশ্ন করছেন উনি ওনার হোয়াই হি অর শি ইজ অর হার সফট অর হার্ড টার্গেট, মানে কেন টার্গেট, এটাও প্রমাণিত হয়ে যায়। আমি যদি আপনাকে এই মুহূর্তে গালি দিয়ে একটি আমি উত্তর দিই আপনাকে, তাহলে বোঝা যাবে যে আমার রুচির যে মানটা সেটা অনেক নিচে আছে, আপনি সেটাই ধরে নেবেন। বা আপনি যদি আমাকে যেভাবে আপনি আমার পরিচয় দিলেন সেটা না করে যদি আপনি আমাকে অশ্লীল ভাবে প্রশ্ন করতেন, তাহলে আমি আপনার উত্তরটা দিতাম না। তাহলে সরকারের কাজের সমালোচনা অবশ্যই হবে, কিন্তু সেটা অবশ্যই মানে যেভাবে করাটা সমীচীন। আমাদের একটা সিভিলাইজেশনের মধ্যে আমরা থাকি, তো সভ্যতাটা হঠাৎ করে কেউ তৈরি করে দেননি। আজকের যিনি মুখ্যমন্ত্রী বা গতকালকের যিনি মুখ্যমন্ত্রী তারা আমাদের সভ্যতাটা তৈরি করে দেননি। সভ্যতাটা তৈরি হয়েছে সে বহু বছর আগে থেকে, সে আর্য এবং দ্রাবিড় এদের সময় থেকেই সভ্যতা তৈরি হয়েছে। বেদান্ত উপনিষদের যুগ থেকে আমাদের সভ্যতা তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতার মাঝখানে গিয়ে যদি আমি এমনি একটা আলটপকা কথা বলি, তাহলে আমি অবশ্যই অফবিট হিসাবে আমাদের বলা যেতে পারে, কিন্তু সেটাও কতটা সমীচীন হবে তা নিয়ে তর্ক চলতেই পারে। আর অশ্লীলতার তর্ক, সে দীর্ঘদিনের তর্ক, কোনটা শ্লীল কোনটা অশ্লীল সে নিয়ে বহু তর্ক আছে। সে নিয়ে আপনি কথা এগোলে আস্তে আস্তে বলা যেতে পারে। এখন একটা বিষয় হচ্ছে, বলা হয় যে একজন মেয়ে যখন এসে কথা বলছে, প্রশ্ন করছে, তখন সেই জায়গাটাকে সে যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলছে, প্রশ্ন তুলছে, তার জন্যই তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে, এবং আগামী দিনে যেন অন্য কেউ সাহস না পায় এই প্রশ্নগুলি করার, এই এখানে বন্ধ করার জন্য, অন্যের মুখ বন্ধ করা, প্রশ্ন করার যে একটা সাহস, সেই সাহসটাকে এখানে স্তব্ধ করার জন্য একটা পরিকল্পনা ছাড়া এটা কিছুই না। এটা কেউ বলতেই পারে। প্রত্যেকেরই আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়ে গেছে। আউট অফ দ্যাট আমরা যে কোনো কথা বলতে পারি, কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন আইনের একটা চ্যাপ্টার, মানবতাবাদের একটা চ্যাপ্টার। তো সেটাও তো পড়তে হবে, জানতে হবে কতটুকু সেটা আমাদের অ্যালাউ করছে। স্বাধীনতা মানে যদি উচ্ছৃঙ্খলতা হয়, তাহলে সেই স্বাধীনতা কখনোই স্থায়ী স্বাধীনতা হবে না। তেমনি করে আমি আগেই বলেছি, কোনো মহিলা বলছেন বা পুরুষ বলছেন বলে নয়, কোনো মানুষ বলছেন, এবং মানুষটি কে? আজকে যে মানুষটি আপনি, যে মানুষটি আমি, এটা হঠাৎ করে জন্মায়নি, কিন্তু হাজার বছর ধরে এই সভ্যতা চলছে। অন্তত পক্ষে 5000 থেকে 6000 বছর পুরনো হয়ে গেছে আমাদের সভ্যতা। ঠিক আছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে যেটা শুরু হয়েছে, সিন্ধু সভ্যতা থেকে, মানে প্রত্নতত্ত্ববিদরা অ্যাটলিস্ট ওখান থেকে আমাদের সভ্যতাটা আবিষ্কার করেছে। তাই 5500-6000 বছর হয়ে গেছে আমাদের সভ্যতার বয়স। ফলে সভ্যতা কি, শ্লীলতা কি, অশ্লীলতা কি, এই প্রশ্নগুলি নতুন করে নিরূপণ আমি করে দেবো না আপনাকে, বা আপনি করে দেবেন না, বা কোনো মুখ্যমন্ত্রী বা কোনো বিরোধী দলের নেতা বা প্রাক্তন মুখ্যমন্ত্রী সেটা করে দেবে না। সেটা অলরেডি এস্টাবলিশড সমাজে যেটা সভ্যতা, এটা সভ্যতা নয়। আমি এই মুহূর্তে আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়ে
এমনি একটা আচরণ করতে পারি যাতে করে আপনার সমস্ত দর্শকের মনে হবে লোকটা একটা অসভ্য। ঠিক আছে, এর জন্য কি কোনো ডেফিনেশন সবার কাছে আছে বা সংজ্ঞা এবং ব্যাকরণ সবার কাছে রয়েছে? তা নয় তো। তো ফলে সভ্যতাটা কি সেটাও সবাই জানেন, অসভ্যতাটা কি তাও সবাই জানেন। তো এখানে কোনো মহিলা বা পুরুষ বলছে বলে নয়, বা কেউ প্রতিবাদ করছে বলেও নয়। প্রতিবাদ তো জিতেন চৌধুরী সবচেয়ে বেশি প্রতিবাদ করছে বিরোধী দলের নেতা হিসাবে, সুদীপ বর্মন সবচেয়ে বেশি প্রতিবাদ করছেন, মানিক সরকার সবচেয়ে বেশি প্রতিবাদ করছেন। এই কংগ্রেস বা সিপিএম এর যুব নেতারা, ছাত্র নেতারা রয়েছেন, তারা স্ট্রিট কর্নার করে মুখ্যমন্ত্রীকে সমালোচনা করছেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছেন। তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে নাকি সবাইকে? তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছে না তো। তারা তো বৈধভাবেই তারা প্রতিবাদ করছে, রাস্তায় ঘাটে বিধানসভার ভিতরে কন্টিনিউয়াস প্রতিবাদ হচ্ছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে। তাহলে ওদেরকে গ্রেপ্তার করছে না কেন? যদি প্রতিবাদ করলেই গ্রেপ্তার হতে হয় বা করা হচ্ছে, এমনি কেউ ধারণা তৈরি করতে চান, আমি বলবো উনি আসলে কনফিউজ করে দিতে চাইছেন, বিভ্রান্ত করতে চাইছেন। প্রতিবাদ তো আমরা করছি, সংবাদ মাধ্যম আমরা প্রতিবাদ করছি, কিন্তু কতটুকু করা উচিত, কতটুকু করা উচিত নয়, কাকে আমরা কতটা সময় দেব, শেষ পর্যন্ত দেখবো কিনা, 3 ঘন্টার সিনেমা 3 ঘন্টা দেখে বেরিয়ে তারপর প্রতিবাদ করব, না দেখার সময় হইচই লাগিয়ে আমজাদ খানকে কেন প্রথম দৃশ্যেই মারা হলো না, কেমন অমিতাভ বচ্চন কেন মানে এরকম মোটর বাইকে 3 জন নিয়ে চললো হেলমেট না পরে, এ দোস্তি হামনে চলে, এরকম বলতে থাকি, তাহলে তো ঘটনাটা দাঁড়াবে না। 3টা ঘন্টা দেখতে হবে প্রত্যেকেরই। এটা আমাদের বা আপনাদের প্রতিবাদের বিষয় নয়। কেউ যদি কাজ করতে না পারেন তিনি ফিরে আসেন না, এমনকি 30 বছর থাকলেও উনি 35 বছর 40 বছরের মাথায় আর ফিরে আসেন না, কেউ 5 বছরে আউট হয়ে যান। তো ফলে মানুষ জানেন কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটার প্রতিবাদ করতে হবে। এই দেশের জনগণ অত্যন্ত শুভবুদ্ধি সম্পন্ন এবং রাজনৈতিক সচেতন, যেটা বললাম শুরুতেই, যে 5,500 6,000 বছর হয়ে গেছে আমাদের সভ্যতার। ফলে আজকের যে মানুষটা জন্মাচ্ছেন, এই মুহূর্তে যেই মানুষটি জন্মেছেন, বা আমরা যারা চলে ফিরে বেড়াচ্ছি জীবনের, যাদের সূর্য পশ্চিমে কিছুটা ঢলে গেছে, আমরা জানি কোনটা সভ্যতা, কোনটা অসভ্যতা, কোনটা বলতে হবে, কখন বলতে হবে, কিভাবে বলতে হবে। এই সিলেবাসের বাইরে গেলে অবশ্যই আপনার গায়ে কেউ না কেউ কোনো না কোনো তকমা সাজবে, এবং কেউ যদি মনে করেন তকমা আমার গায়ে লাগলেও আমি বলতেই পারি, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তাদের মধ্যে কারোর স্থান হবে কারাগারে, কারোর স্থান হবে ডাস্টবিনে, কিছু করার নেই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে, একটা প্রচলিত কথা রয়েছে ইংরেজিতে যে পেন ইজ মাইটার দেন শোট, কলমটা তরোয়ালের চাইতে এটা ধারালো, এটা বলা হয়। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য কলমকেই মূলত ব্যবহারের একটা অস্ত্র হিসেবে দেখা হতো। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই যে সামনে প্রকাশ্যে এসে সামনে থেকে সরাসরি গালি দেওয়াটা, যেটা কলমের মাধ্যমে হয়, লেখার মধ্যে হয়, শব্দের ভাষার প্রয়োগ থাকে সুন্দর, শব্দের চয়ন থাকে সুন্দর, মার্জিত থাকে, যে সেই যে কাউকে অ্যাটাক করা, কারোর বিরুদ্ধে প্রতিবাদ করা, সেটার একটা পত্রিকার মধ্যে মাধুর্য থাকে। তো সেটাকে কি একটা আজকের দিনে চ্যালেঞ্জ করছে সোসাইটি, যে আমরা এইভাবে প্রতিবাদটা চাই না, আমরা সরাসরি গালাগালি করে, নোংরা শব্দ প্রয়োগ করে, যদি কেউ জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, সেটাই হচ্ছে প্রতিবাদ। দেখুন, ইভলিউশনের পথ ধরে, বিবর্তনের পথ ধরে এমনি বহু মাধ্যম সামনে আসবে। গতকালকে অবধি কলম ছিল, কলম আজীবন চলবে, সভ্যতা যতদিন ছিল। যখন আমাদের শাস্ত্র মতে আমাদের বেদ যেভাবে লেখা হয়েছে, তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত কলম চলবে। পাশাপাশি ভাবে আধুনিক যে ডিভাইসেস গুলি, সেগুলো উঠে আসবে, এআই উঠে আসবে, চ্যাট জিপিটি উঠে আসবে, সোশ্যাল মিডিয়া উঠে আসবে। সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার মতো কথা হবে, কিন্তু হোয়েন ইজ নোন এজ সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম, তো সেখানে সামাজিক তো হতেই হবে যিনি কথা বলবেন, কারণ নামটাই যখন দিয়েছেন সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া, সেখানে সোসাইটির একটা নিয়ম মেনে তো সেটা চলতে হবে। সোসাইটি তো একটা এস্টাবলিশড নিয়ম আছে। আপনি সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন, কিন্তু সেই কথাগুলো যদি এন্টি সোশ্যাল হয়ে যায় বা আনসোশ্যাল হয়ে যায়, তাহলে তো আপনি সোশ্যাল মিডিয়ার উপযুক্ত নয়। আপনি তো আপনার পেটে ব্যথা হলে আপনি তো দাঁতের চিকিৎসালয়ে যাবেন কি? যাবেন না তো। আপনার পেটের ব্যথা হলে আপনি জিবি হাসপাতালে যাবেন, যেখানে সব শরীরের প্রত্যেকটা প্রত্যঙ্গের চিকিৎসা হয়, সেখানে যাবেন। তো আমি যখন দাঁতের ব্যথা হবে তখন দাঁতের ডাক্তারের কাছে যাব, দন্ত চিকিৎসালয়ে যাব। তেমনি সোশ্যাল মিডিয়াতে যখন লেখাই আছে এটা দন্ত চিকিৎসালয়, তাহলে দাঁতের যারা ডাক্তার এরাই তো এখানে কথা বলবে।
বিশেষজ্ঞরা কথা বলবে, সোশ্যাল মিডিয়াতে কথা বলবে সমাজ নিয়ে যারা রিসার্চ করে, সমাজ নিয়ে যারা বিশেষজ্ঞের ভূমিকা পালন করে, সমাজকে যারা পোস্টমর্টেম যারা করছেন, যারা আমাদের নতুন কিছু দিতে পারছেন। আপনি যে সোশ্যাল মিডিয়া বললেন সেই প্রসঙ্গে আমি বলি, সোশ্যাল মিডিয়ার দুটো ধরনের ইম্পিটাস আছে, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ইম্পিটাস, একটা হচ্ছে ফিনান্সিয়াল ইম্পিটাস। সোশ্যাল মিডিয়া একটা নতুন মাধ্যম, ফলে এর সম্পর্কে বহু মতামত রয়েছে। তার মধ্যে আমি এটা বলছি, ইন্টেলেকচুয়াল ইম্পিটাস মানে আপনি ক্রিয়েটিভ কোনো কিছু এখানে দিতে চাইছেন। সাধারণ মানুষ যারা লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষ, সাধারণত টিভিতে বা সিনেমাতে বা নাটকে বা খবরের কাগজে সবাই তো লিখতে পারে না, সবাই অভিনয় করতে পারে না, সবাই সে সুযোগ পায় না। তাদের প্রত্যেকের জন্য একটা ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম হিসেবে এটা তৈরি হয়েছে, যে আমি বাঁশি বাজাতে পারি, অথচ হয়তো আমার পাড়ার কেউ জানে না যে আমি একজন বাঁশি বাদক, বাঁশুরি বাদক। তা আমি সেখানে বাঁশি বাজিয়ে শোনালাম যে ইয়েস আই ক্যান প্লে ফ্লুট ইন আ মেলিফ্লুয়াস টিউন। আপনি সেটা শুনে খুব মুগ্ধ, আরে ও তো বাঁশি বাজাতে পারতাম। আপনি ডেকে নিয়ে গেলেন আমাদের পাড়ার অনুষ্ঠানে, আমি বাঁশি বাজালাম, বা আমি খুব ভালো আবৃত্তি করতে পারতাম, কেউ জানে না, বা মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করতে হয়তো আমার পা কাঁপে, তাই আমি বাড়িতে যখন আবৃত্তি করলাম তখন সবাই শুনলো যে দারুণ আবৃত্তি করে, এবার আমাকে ডেকে নিয়ে গেল কেউ করতে। বা আপনি একটা দারুণ একটা ব্যায়াম হয়তো আপনি আবিষ্কার করেছেন, যেটা করলে পরে হয়তো মাথার ব্যথা কমে যায়, আপনি সেটা করলেন। মানে ইন এভরি রেসপেক্ট ইউ হ্যাভ টু ব্রিং ফরওয়ার্ড হুইচ ইজ ক্রিয়েটিভ, সেটা যেটা আপনি অন্যকে দিচ্ছেন, আপনার মাধ্যমে হাজার লোক তারা পেয়ে যাচ্ছে। যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, আপনার অন্যদিকে যারা শুনছে তারা কুকুর, ভেড়া, বেড়াল, অন্য কিছু লোক না, মানুষ শুনছে, এমন একটা সমাজবদ্ধ জীবেরাই শুনছে। সমাজবদ্ধ জীবের কাছে আপনি এমনি কিছু পরিবেশন করবেন যেটা সমাজের প্রয়োজন, সেটাই, এবং যেটা আপনার ক্রিয়েটিভিটি, আপনার সৃষ্টিশীলতাকে এস্টাবলিশ করবে। আপনি এমনি কিছু করবেন না যেটা এই সামাজিক যে নিয়ম কানুন, সামাজিক যে ঘেরাটোপ তার বাইরে যায়। বিপ্লবী কোনো কিছু করতে গেলে তারও নিয়ম কানুন আছে। যারা প্রচলিত ব্যবস্থাকে ভাঙেন তারা অনেক বেশি নিয়ম জেনেই ভাঙেন। যারা মানে ধরুন না পপ, অনেকে অনেক মানে এই গানের যে নর্মাল ফর্ম আছে, ধরুন না বেহাগ, আলাহিয়া, বিলাবল, বাগেশ্রী বা এরকম গানকে ভেঙে ওরা অন্য গান তৈরি করবে, তার কিন্তু আগে গ্রামারটা জানতে হবে। ধ্রুপদী সঙ্গীতের গ্রামার যিনি জানেন, বাংলার গ্রামার যিনি জানেন, ইংরেজির গ্রামার যিনি জানেন, উনি এই শব্দমালাকে ভাঙতে পারবেন, আরো সুন্দর করে পরিবেশন করতে পারবেন সেটাকে। এবং ইফ ইট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য সোসাইটি, ইটস অফকোর্স এ সোশ্যাল অ্যাসপেক্ট, সেটা অবশ্যই গ্রহণ হবে। যুগে যুগে তেমনি করে ধ্যান ধারণা বদলেছে, এভাবেই তো আমরা ইভলিউশনের বিবর্তনের পথ ধরে গিয়েছি। কিন্তু সেটাকে ইট মাস্ট বি ক্রিয়েটিভ, এটা থেকে মানুষের শেখার মতো, জানার মতো, বোঝার মতো কিছু একটা থাকতে হবে। রুদ্দুর রায়ের মতো আপনি এসে হঠাৎ করে রবীন্দ্রনাথকে বা কাউকে অশ্লীল গালিগালাজ করলেই সেটা গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয় না। হয় আপনি কিছুদিন হয়তো একটা মানে ক্রেজ, আপনি যেটা বলেন, তৈরি আপনি করতেই পারবেন, কিছু লোক আপনার ভক্ত হয়েও যেতে পারে, কিন্তু ইট ডাজন্ট মিন যে আপনি সোসাইটিকে কিছু দিয়ে গেলেন। একটা বয়সে গিয়ে আপনারও মনে হবে যে আমি কি করলাম, এটা সঠিক করলাম না। ওটাই হচ্ছে ব্যাপার। আমরা সংবাদপত্রের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে আমরা যখন আপনাদের কাছ থেকে শিখি যে বলা হয় যে দেখো সংবাদ সেটা হবে, এটা হচ্ছে যে কুকুর যখন মানুষকে কামড়ায় সেটা তো স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কিছু না। মানুষ যদি কুকুরকে কামড়ায় সেটা হচ্ছে সংবাদ, এটা যে অস্বাভাবিক ঘটনা সেটা। এখন কি তাহলে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে মানুষের কুকুরকে কামড়ে নিউজে বা প্রকাশে আসার একটা প্রকাশিত হওয়ার চেষ্টা, যে এমন একটা কিছু করা অস্বাভাবিক, যেটা করে আসার চেষ্টা, এবং একটা মানুষ, একটা অংশে মানুষ আছে যারা এটাকে খুব মজা নিচ্ছে, মজা পাচ্ছে, এবং ধরো ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠিত লোককে গালমন্দ করে করছে, সেটাকে কেউ এনজয় করছে, সেটা কি আসলে তারা কি এটাকে ভালোভাবে নিচ্ছে না? যারা দর্শক দেখছে তারাও বুঝতে পারছে এটা একটা অস্বাভাবিক ঘটনা, একটা অসুস্থ সংস্কৃতি, আমরা জাস্ট এটাকে দেখে সময় কাটাচ্ছি এবং এটার মধ্যে আনন্দ পাচ্ছি। কেউ রাজনৈতিক ভাবে ফায়দা নিচ্ছে, মনে করছে আমার বিরোধী তাকে যে গালাগাল করছে সেটা আমি আনন্দ পাচ্ছি, সেভাবে নিচ্ছে। আমি যেটা বলছি যে প্রথম যে কথাটা আপনি বললেন যে মানুষ কিরকম ভাবে আনন্দ পাচ্ছে, দেখুন পুঁজির একটা বিশ্বজুড়ে একটা অসম বন্টন হয়েছে, পুঁজি ওয়েলথ তার একটা অসম বন্টন হয়েছে, ফলে বিকাশটাও খুব অসম হয়েছে। বিভিন্ন জায়গাতে মানুষ একই মাইন্ডসেটে নেই, বাকি একটা ওয়েভ লেন্থের মধ্যে সবাই থাকছেন না। আপনার মাইন্ডসেটটা বা আপনার যে ইন্টেলেকচুয়াল লেভেলটার সঙ্গে আমার নাও মিলতে পারে, ঠিক আছে? তো সোসাইটি যখন আমরা বলি তখন সবাই মিলেই থাকে সেখানে, একজন ক্লাস 4ও থাকে, একজন ভিখিরিও থাকে, একজন আইএস অফিসারও থাকে, একজন প্রধানমন্ত্রীও থাকেন, সবাই মিলেই সমাজ তৈরি হয়।
তাহলে প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা যে আমার বুঝতেই হবে, সেটা যদি বুঝতে হয় তাহলে আমার সেই স্তরে গিয়ে আমার বুঝতে হবে বিষয়টা, ঠিক আছে? একজন কবি যখন কথা বলছেন তাহলে তার কথা বুঝতে গেলে আমার কবিতা সম্পর্কে ন্যূনতম চর্চার প্রয়োজন, তাহলে আপনি তো কবিতা বুঝবেন না। আপনি বলেন এটা কি লিখছেন, আমি তো কিছু বুঝতে পারলাম না। এবার কেউ কি ফিজিক্স নিয়ে যখন কথা বলে আপনি কি বুঝতে পারেন যদি আপনি ফিজিক্সের ছাত্র না হন? ধরুন আপনি কেমিস্ট্রির ছাত্র, আপনি ফিজিক্সটা বুঝতে পারেন যদি আপনার সাবজেক্ট থেকে থাকে, সবগুলি আলাদা কথা। তাহলে আমরা প্রত্যেকটা সাবজেক্ট বুঝবো তার কোনো মানে নেই। তো সেই ক্ষেত্রে বিভিন্ন মানুষ এই অসম বন্টনের কথা বললাম এবং অসম বিকাশ, এর ফলে কি হয়েছে আমাদের গ্রামাঞ্চলে বা শহরেও অজ্ঞ লোকের সংখ্যা কিন্তু মানে কিছুমাত্র কম নয় আর কি। সেটা একটা বিগ রেশিও যদি করা হয় সত্যিকারের অর্থে, আপনি দেখবেন যে প্রায় 70% লোকই অজ্ঞ। আবার আপনি অনেক তথাকথিত ডক্টরেট করা লোকও আছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন যারা কুসংস্কারে বিশ্বাস করে। তো কথা হচ্ছে যে অশিক্ষা যেমনি ভাবে আমাদের অজ্ঞ করে রাখে, কুশিক্ষাও কিন্তু আমাদের অজ্ঞ করে রাখে। এখন আপনি কিভাবে গ্রুমড হচ্ছেন, আপনার ফ্যামিলি গ্রুম মানে পারিবারিক গ্রুমিং বা আপনার সোসাইটির যে গ্রুমিং, সেটা আপনার যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই এমনি কিছু করবেন না যেটা করা উচিত নয়। আর যদি গ্রুমিংটা ঠিক মতো না হয়ে থাকে বা আপনার নিজেকে তৈরি করার পড়াশোনাতে আপনি নিজেই আগ্রহী হয়ে কিছু শিখলেন, তাহলে আপনার গ্রুমিংটা আপনি নিজেই করলেন এবং সেটা খুব ভালো হবেই। বুঝতে পেরেছি? তখন এটা যখন না হয় তখন উল্টোপাল্টা হয়। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে এই উল্টোপাল্টা যারা করছে তাদেরকে বোঝাবার জন্য কেউ কিন্তু এগিয়ে আসছে না, কেমন না? পাড়ায় একটা ছেলে মদ খেয়ে মাতলামো করে কেউ মারলো, কেউ মাস্টারমশাইকে মারলো, কেমন? এবং গার্জিয়ান আমি দেখেছি প্রচুর যারা বলছে আরে এটা করেছে, একটা অন্যায় করেছে, একটা বাচ্চা ছেলে এটা খেয়ে ফেলেছে, একদিন মেরেছে। হ্যাঁ, ও আসলে শক্তির কাছে মানে পরাভূত হলো। এই যে যারা সাপোর্টিং পিপল, এরা আসলে ওই যে মাস্তান যে মেরেছে মাস্টারমশাইকে, ওকেই সমর্থন করলো। কিন্তু মাস্টারমশাইকে দেখলে ওই পরের দিন হ্যাঁ করে আসবে, ওই যে মাস্টার মেরে দিয়েছে কিন্তু ওকে। তাহলে আপনি কিন্তু শিক্ষার পক্ষে দাঁড়ালেন না, সভ্যতার পক্ষে দাঁড়ালেন না, বরং অসভ্য লোককে আপনাকে যাতে পরের দিন এই ছেলেটা অপমান না করে আপনি প্রথম থেকে তাকে বুক করে রাখলেন, দিদি তোমার সঙ্গে আমি আছি, দাদা তোমার সঙ্গে আমি আছি, এটা করে আপনি নিজেকে সেভ করলেন। এদের সংখ্যা কিন্তু একটা বিশাল আছে আমাদের। আপনি দেখবেন যে এই যে মাধবীলতা বা এমনি বা অন্য যারা যারা এগুলি করেছে, ওকে কিন্তু কেউ বোঝাতে যায়নি যে আপনি এটা করবেন না। আমি দেখতে পাচ্ছি সমাজে অনেক লোক উঠে এসছেন যারা যথেষ্ট নিজের নিজের ক্ষেত্রে এই রাজ্যে বিখ্যাত এবং দীর্ঘ সংগ্রামের ইতিহাস যাদের রয়েছে, এরা সমর্থন করছেন যে এই ব্যাপারটা করেছে এবং করেছে। তো ঘটনা হচ্ছে যে কিন্তু ওকে কিন্তু বোঝায়নি ওরা যে এরকম করবে না। তুমি প্রতিবাদের যে জায়গাগুলি রাখছো এটা গুড রাখো, পিছনের স্ল্যাংটা সামনের স্ল্যাংটা তুমি বলবে না। এটা বাদ দিলে তোমার বক্তব্যটা দারুণ হয়। আগামী দিন তুমি একজন গুড ইউটিউবার হতে পারো। আই বিলিভ এই যে মাধবীলতার কথাগুলি বলেছে, মাধবী ইচ্ছা করলে একটা ভালো সাংবাদিক হতে পারেন বা একজন ভালো ইউটিউবার হতে পারেন, কারণ দ্য পয়েন্ট হোয়াট শি ইজ রাইজিং আপ এগুলি এবং এগুলি কিন্তু ভালো পয়েন্ট। সেটার সঙ্গে একমত কিনা সেটা ভিন্ন কথা, বা লক্ষ মানুষ তার সঙ্গে একমত কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু তার পয়েন্টস ফেলে দেবার মতো নয়। কিন্তু সে এটা কুৎসিত ভাবে কেন বলছে? কুৎসিত ভাবে বলছে বলে সেটা পথে এসেছে, আজকে আমরা এ নিয়ে কথা বলছি। হয়তো ভালোভাবে যদি কথা বলতো সেটা হয়তো মানুষ নিতে পারতো না। কারণ অনেক সময় আমরা দেখছি যে একজন সাংবাদিক যিনি এখনো কোর্টের চক্কর কাটছেন, তিনিও দেখা গেছে এই যে অসাংবিধানিক এবং আনকালচারাল শব্দ ব্যবহার করার মাধ্যমে সাংবাদিক পরিচয় দিয়েছেন, কাজগুলি করেছেন, যার কারণে তিনি এখন জেলের ঘানি টানছেন, এগুলি বলেছেন। তো হয়তো তিনি এটা করার কারণে এতটা প্রচার এসেছিলেন, আগে এতটা প্রচার তিনি ছিলেন না, সেটাকে গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে কোনোভাবে। আপনি প্রথমেই বলেছি যে আপনি হিউম্যান বিং, এবং হিউম্যান বিং আপনি আজকে জন্মাননি, আপনি আপনার পিতার সন্তান বা আমি আমার পিতার সন্তান, মাতার সন্তান, এইটুকুই আমার পরিচয় নয়। কিন্তু 6,500 বছর, 5,500, 6,000 বছর ধরে আমরা এই পৃথিবীতে আছি। আমরা আগে এই নদীতে, এই গঙ্গা, যমুনা, পদ্মা, নর্মদা জুড়ে, শতদ্রু জুড়ে হাজার হাজার গ্যালন জল বয়ে গেছে। কেমন বহু বছর ধরে কালিদাস, শেক্সপিয়ার, বেদ, বেদান্ত, ইলিয়াস, ওডিসি, মহাভারত, রামায়ণ এগুলি চলছে। সবকিছু মিলেই আপনি সভ্য, সবকিছু মিলেই আপনি সভ্য। তাহলে আপনি হঠাৎ করে আমার বাবার খাই, আমার বাবার পড়ি, আমি আপনাকে গালি দেবো, এরকম যদি বলি সেটা ঠিক হবে না। এবার আপনি এই যে সভ্যতাটা বললাম, তো এর একটা সংজ্ঞা
সমাজে ইতিমধ্যেই নিরূপণ করা হয়ে গেছে। এটা সভ্যতা, এটা অসভ্যতা, এটা শ্লীলতা, এটা অশ্লীলতা। তার মডিফিকেশন অবশ্যই হবে। শ্লীলতা অশ্লীলতা নিয়ে বহু তর্ক আছে, কিন্তু সেগুলো তো কম্পার্টমেন্টালাইজড তর্ক, সেই বিষয়গত তর্ক। যদি শ্লীলতা অশ্লীলতা নিয়ে কোনো ডিবেট হয়, আমি অবশ্যই সেখানে অংশগ্রহণ করব, এবং কোথায় কোনটা শ্লীলতা, কোথায় কোনটা অশ্লীলতা, সেটা আপনি এটা মানে খুব এলিজাবেথান পিরিয়ডের একটা কবিতা আছে, যেখানে একটা টেবিলের পায়ার মধ্যে মোজা লাগিয়ে রেখেছিল। এটা খুব অশ্লীল মনে হয়েছে সেই মানে এলিজাবেথান পিরিয়ডের যারা মানুষ ছিলেন তাদের কাছে, যেটা খুব অশ্লীল, মোজা কেন লাগানো হয়েছে। তো শ্লীলতা অশ্লীলতা এগুলি কালে কালে বদলেছে, সেগুলি ভিন্ন ব্যাপার। কিন্তু আপনার গালি দেওয়া, এবিউজিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, যেটা আপনি তো একটা লোককে গালি দিচ্ছেন, সেটা তো আপনি করতে পারেন না। আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আমি যদি ইয়েস, আপনার বাড়ির সামনে, এই যে আপনি সাংবাদিক, আপনার বাড়ির সামনে যদি আমি দাঁড়িয়ে রোজ আপনাকে গালি দিই, আপনি তো এফআইআর করতে পারেন, তো সেটা আপনার ফ্রিডম আছে তো। আপনি ফ্রিডম, সেই ফ্রিডম অনুযায়ী আপনি এফআইআর করলে পরে আমাকে গ্রেপ্তার করবে তো। তো এবার আমি কি বলবো, আমার স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে? ইজ ইট দ্যাট? এটা তো নয়। আমি এই অধিকার আমার নেই আপনাকে গালি দেবার। আমি পয়েন্টস তুলবো আপনার বিরুদ্ধে, আপনি এই শার্টটা পরেছেন, এটা ঠিক হয়নি, আপনি চুলটা এরকম করে আসছেন, সেটা আমার ভালো লাগছে না, আপনি যেভাবে সংসার চালাচ্ছেন, বা চাকরি না করে আপনি ব্যবসা করতে পারতেন, বা ব্যবসা না করে চাকরি করতে পারতেন, বা মানিকবাবু এইভাবে না চালিয়ে ওভাবে সরকার চালাতে পারে, বিপ্লব বাবু এটা করলে পারতেন, মানিক সরকার ওটা করলে পারতেন। অবশ্যই আমরা গণতান্ত্রিক মানুষ, সংবিধানকে সামনে রেখে আমরা যে কোনো কথা বলতে পারি, কিন্তু আপনি এমনি কোনো কথা বলবেন না যেটা অসাংবিধানিক এবং যেটা মানুষকে গালি দেওয়া হচ্ছে। সরাসরি গালি দিলে পরে আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনার পুলিশ ধরবে। সেটা তো মানে আমার কনস্টিটিউশনাল কাঠামোর মধ্যে রয়েছে। এবার আপনি বলছেন অমুককে তো ধরছেন, ওই তো একটা গাড়ি ওকে ধাক্কা দিয়ে পিছে দিয়ে মেরে গেল, আপনাদের উদয়পুরের ছেলেকে মেরে দিল, তো ওকে তো ধরতে পারছেন, একে কেন ধরলো? one crime cannot be the supporting example of another crime. এটা হতে পারে, এটা ক্লাস 7-8 এর বিতর্ক, যে আমাকে তো নীল ডাউন করিয়ে রাখলেন, ওকে কেন কান ধরিয়ে দাঁড় করিয়েছেন, ওকে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ করেছেন, আমি ওকে দিকে কিছু করেননি। এটা 7-8 এর বাচ্চাদের চলে। আপনি একটা ম্যাচিউরড মানুষ হিসাবে এগুলি কাকে কি করেছে, কাকে করেনি, সবকিছু করা বা সবকিছু দেখে দেখে খুঁটিয়ে খুঁটিয়ে করা পৃথিবীর কোনো প্রশাসকের পক্ষেই সম্ভব নয়। যতটুকু ওনার চোখের মধ্যে আসে, যতটুকু ওনার কাছে ইনফরমেশন আসে, ইভেন সুপ্রিম কোর্টে অন দ্য বেসিস অফ আপনার হাইকোর্টের ইনফরমেশন সুপ্রিম কোর্ট কন্টিনিউ করে, মানে তার যে কোনো দেশের উচ্চ আদালত তাই তার ভূমিকা। আপনি কেন ওই শুরু থেকে ঘটনাটা টানা হলো না, তেমনি করে হয় না। এগুলি এড়ে তর্ক, সফিস্ট্রি, এটা ইংরেজি সফিস্ট্রি বলে। সো উই আর নট এন্টারিং ইনটু এনি সর্ট অফ সফিস্ট্রি। আমরা যেটা বলছি যে আমরা অবশ্যই যখনই কেউ শ্লীলতার মাত্রা, ইউনিফর্ম যে ধারণা আছে আমাদের সব স্বাভাবিক একটা শ্লীলতা অশ্লীলতার মাত্রা দেওয়াই আছে, সেটাকে কেউ মানে অতিক্রম করবেন না। তাতে করে আপনার কথার কারণে, শুধু গালি নয়, আপনার কোনো কথার কারণে যদি আমি আহত হই, তাহলে আমার প্রতিবাদ করার অধিকার আছে। আমার কোনো কথার কারণে যদি আপনি বিষয় হন, যেমন আমরা সংবাদ মাধ্যম, এটা তো আমাদের নিজস্ব জায়গা। আজকে ভারতবর্ষে যে সংবাদ মাধ্যম বা সারা পৃথিবী জুড়ে যে সংবাদ মাধ্যম, সেটা তো একদিনে তৈরি হয়নি, হাজার হাজার বছরের সংগ্রামের পরে আমরা এই অধিকারটা অর্জন করেছি। আমাদের আরএনআই থেকে আমাদের রেজিস্ট্রেশন করাতে হয়, এখানে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে রেজিস্ট্রেশন করাতে হয়, সেটা অডিও ভিজুয়াল হোক কি প্রিন্ট হোক, আমাদের এগুলো রেজিস্ট্রেশন করিয়েই আমরা প্রতিবাদ করছি। তো আমরা তো প্রতিবাদ করছি, সরকারের বিরুদ্ধে লিখছি, বা আমি লিখছি না, আরেকজন লিখছেন, ঠিক আছে। এবং এই কপিটাকে শুধু আমরা মানে পাঠক পড়ে এমন না, এটাকে দায়বদ্ধতার জায়গাতে পাঠানো হয় প্রতিদিন। আমাদের হার্ড কপি দিল্লিতে পাঠাতে হয়, এখানে তথ্য সংস্কৃতি দপ্তরে দিতে হয়। তো সেটা না করে আমি সোশ্যাল মিডিয়াতে এসে গালি দেওয়ার কোনো দরকার নেই। আপনি পত্রিকা খুলুন বা বলুন আমি সাংবাদিক হতে চাই, লিখবো আমি, কেমন? তো এটা আপনি মানে তাহলে একটা জিনিস দাঁড়াচ্ছে কি, সামাজিক মাধ্যমে এসে যা খুশি তা বলা সহজ হলেও সাংবাদিক হওয়াটা দায়বদ্ধতার জায়গা থেকে এটা অনেক কঠিন। একটা কথা আপনি বললেন যে দায়বদ্ধতা কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইটস কমিটমেন্ট। আপনি কমিটেড টু হোয়াট? কমিটেড টু ইউর কনস্টিটিউশন, কমিটেড টু ইউর সিভিলাইজেশন, কমিটেড টু হোয়াট এভার গুড এক্সিস্টস ইন দিস ওয়ার্ল্ড, ইন ইউর সোসাইটি। উই আর কমিটেড টু দ্যাট, যে এই যে ভালো জিনিসগুলি ভালো থাকুক, বসন্তকালে বসন্ত আসুক, সকালবেলা সূর্য উঠুক, ঘাসের রং সবুজ হোক, কেমন মৃদুমন্দ বাতাস বসুক, বয়ে যাক, কেমনি দুর্গাপূজার সময় এমনি আনন্দ হোক। তো এটা যদি আপনি না চান, আপনি যদি চান
যে আমি উল্টো করে সরস্বতীর মূর্তি, মহিষাসুরের মতো আমি সরস্বতী মূর্তি তৈরি করব। এটাও একটা বিপ্লব হতে পারে। আপনি ভাবতেই পারেন যে এটা আমি অন্যরকম করে করব, কিন্তু সেটাকে গ্রহণযোগ্য হলে করবেন, যদি গ্রহণযোগ্য না হয় করবেন না। আর দেশীয় আইন কানুন অনুযায়ী আপনার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে, যারা সরস্বতী মায়ের ভক্ত ওরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর যদি মনে করেন তাহলে সবটাই মেনে করতে হবে। আপনি বিপ্লবও করবেন, উল্টো পাল্টাও করবেন, বদলে দেবার। এই যে নকশালদের গুলি করে মারা হচ্ছে, কেন মারা হচ্ছে? ওরা প্রচলিত যে আমাদের সাংবিধানিক যে নিয়ম বা জেলে পুড়ে দেওয়া হচ্ছে, ক্ষুদিরামকে কেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো? ইংরেজদের যে তৎকালীন নিয়ম ছিল সেই নিয়মের বাইরে গিয়েছিলেন। উনি সেটা বুঝেই করেছেন যে আমাকে খুন করবে ইংরেজরা। কেমন মাস্টারদা সূর্য সেনকে ধরে ওর শরীরটাকে পর্যন্ত, এত বড় একটা পুণ্যাত্মা মানুষ, এত বড় একটা বিপ্লবী আমাদের এই উপমহাদেশে আর জন্মেছেন কিনা সন্দেহ। সেই তার বডিটাকে, তার চোখ দুটো খুলে নিয়ে তার বডিটাকে মাঝ সমুদ্রে নিয়ে ফেলে দেওয়া হয়েছে, বে অফ বেঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। উনি সেটা জেনেই করেছেন। এটা তো বললে হবে না যে আমি বিপ্লবও করবো, ওরা মেনেও নেবে। দেশে দেশে বিপ্লবীরা যাই করেছেন এর জন্য ওরা প্রস্তুত থেকেছেন। কিন্তু ইফ ইট ইজ ফর এ পজিটিভ কজ, কোনো না কোনো সময়ে উনি সবার মাথার উপর থাকবেন। আজকে মাস্টারদা আমাদের মাথার উপর আছে, আমরা তার জন্মদিন পালন করি, সুভাষ বসুর জন্মদিন পালন করি। তো এরা, কিন্তু আপনি যদি এমনি কিছু করে বিপ্লব ভাবেন, যেটা বললাম আপনার, আপনি এখন তাহলে আমি পায়ে হাঁটবো না, হাতে হাঁটবো, ঠিক আছে? ইফ ইট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য মাসেস, হাঁটুন, সবাই দেখবেন একসময় সবাই হাঁটছে। কিন্তু যদি কেউ না হাঁটে, আপনি একটা হাস্যকর বস্তুতে পরিণত হবেন। তাহলে এমনি কোনো কথা করবেন না, বা আমি এটাকে সমর্থন করব না যা আনইউজুয়াল। ইউজুয়াল হতে খুব বেশি দেরি লাগে না যদি মাস সাপোর্ট পাওয়া যায়। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ হোক কি যাই হোক, এখনো মানুষ দেখা যায় সরস্বতী পূজার সময় চান করে এসে অঞ্জলি নিচ্ছে, ঠিক আছে? যতই যুগ পাল্টে যাক, কালিদাসের যুগ থেকে আমরা যত দূরেই চলে আসি না কেন, এখন আমরা দুর্গাপূজায় অষ্টমী দিন নতুন বস্ত্র পরে অঞ্জলি নিতে যাচ্ছি, কেমন? তো আমরা সবই করছি। তাহলে এই যে নীতিবাক্য হোক, যুক্তি হোক, তর্ক হোক, এখনো কিন্তু সে বেদ, ঋকসাম যজুর যে বেদ সঙ্গে রামায়ণ মহাভারত এবং চাণক্যের কথা কিন্তু উদাহরণে আসে। মাঝখানে যারা গেছে, অনেক গেছে, চলে এসে মানে প্রবাহিত হয়েছে অনেকের, খুব কম মানুষের কথা কিন্তু মনে করা হয়। ইতিহাস কিন্তু এই ধরনের যে ওই যারা মহিলা যারা এই ধরনের বক্তব্য বলে সাময়িক সময়ের জন্য একটা সমাজের আলোড়ন সৃষ্টি হতে পারে, ইতিহাস মনে রাখবে না। আপনি আমাদের অনেকগুলি ফিলোসফি আছে তো, হিন্দু ফিলোসফি, বুদ্ধ ফিলোসফি, ইসলাম ফিলোসফি, খ্রিস্টান ফিলোসফি, এমনি 4 ভাগ ফিলোসফি আছে। নাস্তিক্যবাদ বলে আলাদা বিষয় আছে। যারা নাস্তিক, এরা তো আস্তিকদের মানে বাপ তুলে গালি দিচ্ছেন না তো। আস্তিক যারা নাস্তিককে বাপ তুলে গালি দিচ্ছেন না তো। যদি দেয়, উনি ওনার ধর্মমতটাকে উনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এবার আপনি আপনার ধর্মমতটা প্রতিষ্ঠা করুন। এবার যে আপনার ধর্মমতে এসে আঘাত করছে সে অবশ্যই মানে পানিশেবল, অবশ্যই নিন্দার্হ, তার সম্পর্কে প্রশংসা করার কোনো কারণ নেই। তেমনি 4 ভাগ নামে একটা যে ধর্মমত আমাদের ছিল, যে ঋণং কৃত্তা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত, যিনি বলেছিলেন, ওনার নাম চারবাক। চারবাক বলে কোন একটা বিশেষ মহাপুরুষের নাম আমরা, বা উনি ছিলেন বলে আমরা মনে করি না। চারুবাক মানে যারা এরকম ধরনের চারু কথাবার্তা, মানে কি বলবো এটাকে, মানে লোকপ্রিয় কথাবার্তা বলতে পছন্দ করতেন, তাদেরকে সেই সম্প্রদায়কে চারবাক বলা হতো। তো সেই চারবাক সম্প্রদায়ের লোকজন তো নেই এখন, কারণ মানুষ এখন বিশ্বাস করে না যে ঋণ করেও আমার ঘি খেতে হবে, বরং ঘি খাওয়াটা যে শরীরের পক্ষে ক্ষতি করে এটাও জানে, আর ঋণ করার পক্ষেও মানুষ থাকে না। মানুষ মোর প্র্যাকটিক্যাল, আরো বেশি স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্য সচেতন এবং ঋণ সচেতন হয়ে গেছে। তাহলে ওই ফিলোসফিটা এস্টাবলিশ করেনি। আপনি ইনোভেটিভ যদি হয়ে থাকেন, নানা রকম ফিলোসফি আপনি এস্টাবলিশ করার চেষ্টা করতেই পারেন, বাট ওয়েদার ইট উইল বি অ্যাকসেপ্টেবল বাই দ্য মাসেস অর নট, ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন মাস। এখন কেউ শুনছে না কেন? আপনি জোকস বললেন, কেউ হাসছে না বলে আপনি আমাকে মারতে পারেন না তো? মারতে পারেন? আমি তো জোকসটা বললাম, আমি হাসতে না কেন, বুঝি মারবো আপনাকে আমি। তো তেমনি করে আপনার জোকসের মধ্যে সেই ফ্লেভারটা থাকতে হবে, যাতে আমি হেসে কুটি কুটি হয়ে মাটিতে গড়িয়ে পড়ি। সেটা বলুন। প্রতিবাদের মধ্যে সেই ঝাঁঝটা থাকতে হবে, যেটাকে সবাই বলে ইয়েস শি ইজ এ প্রোটেস্ট্যান্ট, হি ইজ এ প্রোটেস্ট্যান্ট। আপনি এটার আগে একটা গালি পিছনে একটা গালি দিলে সেটা নষ্ট হয়ে যাবে, মূল কথা যেটা বলতে চাইছেন সেটা নষ্ট হয়ে যাবে। সেটাই তো বললাম, এই কথাটা তাকে বোঝাতে হবে। আমি বলতে চাইছি যে এটা করছে প্রাথমিকভাবে তাকে বোঝাতে হবে, কেউ না কেউ গিয়ে বোঝাতে হবে। এখন এই যারা অগ্রগণ্য
যারা সমাজে অলরেডি এস্টাবলিশড, তারা ব্যাপারটাকে ফালতু সমর্থন করছেন বলে মনে করি আমরা। মানে এটা একটা সস্তা পপুলারিটি গেইন করার চিন্তা ছাড়া অন্য কিছুই নয় যে আমি ওটাকে সমর্থন করে দিলাম। সঠিক পথে প্রতিবাদ করাটা একটু পরিশ্রমের কাজ। কালকে আগামীকালকে উনি ক্ষমতা এলে ওনাকে যদি কেউ গালিগালাজ করেন, উনি সবার আগে উনি ধরিয়ে দেবেন, উনি এর গ্রেপ্তার করবেন সবার আগে। যেমন এর উদাহরণও আমি বুড়ি বুড়ি এখানে দিতে পারি। তাহলে শুধু শুধু এই সমস্ত কথা বলে লাভ নেই। যখনই যে অসভ্যতাটা হবে আমরা সামগ্রিকভাবে সার্বিকভাবে তার প্রতিবাদ করব, তাহলেই আমাদের মানব সভ্যতা বাঁচবে। এটা সিপিএম, কংগ্রেস, বিজেপি, জনতা এই সমস্ত রাজনৈতিক দলের বিষয় নয়, বিষয়টা হচ্ছে মানব সভ্যতা। এই সমস্ত কিছু পেরিয়ে মানব সভ্যতা এগোতেই থাকবে। একদিন সিপিএম, কংগ্রেস, বিজেপি, জনতা থাকবে না, নতুন একটা দল আসবে, আবার নতুন করে বিন্যাস হবে, রাজনৈতিক বিন্যাস হবে, নতুন করে সামাজিক বিন্যাস হবে। সেই সামাজিক বিন্যাসটি যেন সুষম হয়, আমার সন্তান যেন সঠিকভাবে আগামী পৃথিবীতে বাঁচতে পারে, আমি সেই পৃথিবীর স্বপ্ন দেখি। সেই পৃথিবী যদি বানাতে হয় তার আজকে দুহাতে আমার জঞ্জাল সরাতেই হবে, এবং যে জঞ্জাল সরানোর মধ্যে জঞ্জালকে সামনে এনে যদি আমি উদাহরণ হিসেবে স্থাপন করবার চেষ্টা করি, এতে ভুগবে আমাদের আগামী প্রজন্ম। তাই সোশ্যাল মিডিয়াকে সামাজিকভাবে, সামাজিক যে নিয়ম আছে সমাজের নিয়ম মেনে প্রতিবাদ, একদম সোসাইটির নিয়ম মেনেই অসুবিধার কিছু নেই। 100 বার প্রতিবাদ, পৃথিবীর প্রথম দিন থেকে প্রতিবাদ ছিল, বিপ্লব ছিল, আজকেও থাকবে, কন্টিনিউয়াস চলবে, এটা থাকবে। কিন্তু এটা করতে গিয়ে মানে যেন আমরা পথভ্রষ্ট না হই, এতে বিপ্লব পথভ্রষ্ট হবে, প্রতিবাদ পথভ্রষ্ট হবে, আর যিনি করলেন উনি শুধু শুধু মানুষের চোখে কালিমা লিপ্ত হবেন। যারা এটাকে প্রশ্রয় দেবেন আমি মনে করি খুব একটা নির্দিষ্ট উদ্দেশ্য থেকে তারা সেটা করছেন, যেটা করা উচিত নয়। এটাকে অনুমোদন করছি, অনেকেই বলছেন আমি এটাকে অনুমোদন করছি না, গালিগালাজটা আমি অনুমোদন করছি না, কিন্তু প্রতিবাদটাকে আমি ইয়ে করছি। অবশ্যই আমরা কেউ গালিগালাজটাকে অনুমোদন করছি না, কিন্তু তার প্রতিবাদটাকে আমরা অবশ্যই সাপোর্ট করি। কিন্তু বললাম তো একটা কথা, প্রতিবাদ তো সবাই করছেন, প্রতিবাদ সংবাদ মাধ্যম করছে, অডিও ভিজুয়াল করছে, প্রিন্ট মিডিয়া করছে, বিরোধীরা অ্যাসেম্বলিতে করছে, বাইরে করছে, ঠিক আছে। প্রতিবাদ করার তো লোক আছে, সংবাদ মাধ্যম প্রতিবাদ করছে না, তারা হয়তো সংবাদপত্রের সঙ্গে হয়তো বা যোগাযোগ নিয়ে এমন হতে পারে। ঠিক আছে, প্রতিবাদ তো আপনি করবেন, প্রতিবাদের ভাষাটা মানে অশ্লীল হতে যাবে কেন? এবার যেটা সংবাদপত্রে বুক করার কোনো সুযোগ নেই। একদম, যিনি বলছেন যে আমি গালিগালাজটা অনুমোদন করছি না, প্রতিবাদটা অনুমোদন করছি, এরকম তো হতে পারে না। আমি মদ খাওয়া পছন্দ করি না, কিন্তু আমি নিজে মদ খাচ্ছি, সেটা তো হতে পারে না। আমি যদি অনুমোদন নাই করি তাহলে মানে এই পুরো বিষয়টাকে বাদ দিতে হবে যে এরকম নয়, ওকে বোঝাতে হবে। এবং যারা বলছেন তারা এতটাই, ওদের হাইট এতটাই উঁচু, মানে এরা এতটাই নিজেদের বিভিন্ন ক্ষেত্রে তারা প্রথিত যশা এই রাজ্যের। ওরা যদি গিয়ে এই মেয়েটিকে, আমি বলবো সে একটি অবোধ বালিকা, ওকে যদি ওরা বোঝাতেন এগুলি না করে, এটা করে তো অন্যায়কে ওরাও ইন্সপায়ার্ড হচ্ছে না, ও ভাবছে যে দারুণ আমার পেছনে অমুক লোকটা দাঁড়িয়ে গেছে, আমার পেছনে তমুক লোক দাঁড়িয়ে গেছে, আমি এটাই করবো। তাহলে ওরা কি চাইছেন, আরো ওকে খারাপ পথে নিয়ে যেতে? মানে আমরা একটা কথা বলি যে পরের ছেলে পরমানন্দ, উনি কি ওনার ছেলেকে শেখাবেন? আমি নাম করছি না যারা প্রকাশ্যে সমর্থন করছেন বা বলছেন, উনি কি ওনার নিজের ওয়াইফকে বা নিজের সন্তানকে বা নিজের মেয়েকে এই ধরনের প্রতিবাদী বানাবেন? আপনি দেখান তো বানিয়েছেন কিনা। আজকে পশ্চিমবাংলা, কেরালা, ত্রিপুরা মিলিয়ে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিবাদী আছেন, তারা কেউ কি তাদের সন্তানকে এরকম বানিয়েছেন যে তুমি কি অশ্লীল গালাগাজ করো বিরোধীদের? এবার শাসক যারা আছেন যদি এরাও করেন সেটাও দূষণীয়, এরা করলে এটাও দূষণীয়। আলটিমেটলি আমাদের এই সোসাইটিকে, এই সমাজকে আমাদের রক্ষা করতেই হবে। কারণ এই সমাজে আমি চলে ফিরে বেড়াচ্ছি তা নয়, 3 পুরুষ, 10 পুরুষ, 100 পুরুষ, 1000 পুরুষ পরে আমাদের পরিবার চলতেই থাকবে, আপনার পরিবার চলতে থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পরিবার প্রজন্মের পর প্রজন্ম চলবে। সেই প্রজন্মর ইহকাল পরকালের সর্বনাশ করে আমি আমার বর্তমান ফায়দা যদি লাভ করার চেষ্টা করি, তাহলে যারা ফেন্সিডিল বিক্রি করে তাদের চেয়ে আমি কম অপরাধী নই। ওটাই। যাই হোক, আজকে আমরা বিস্তারিত কথা বললাম। আমাদের সঙ্গে ছিলেন আজকে ফুরিয়াদ পত্রিকার সম্পাদক এবং রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক, সেই সঙ্গে একজন আমরা শিক্ষাক্ষেত্র একটা অবদান ছিল বলা যায়, যে দীর্ঘদিন তিনি ত্রিপুরা ইউনিভার্সিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি বিভিন্ন সময় পালন করেছেন। যাই হোক, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও আমরা কোনো এক সময় কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।